মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজের পর কারাগারে দেখা করতে গেছেন স্বজনেরা। জেলগেট সহ দেশ জুড়ে নিরাপত্তা জোরদার। যত দ্রুত সম্ভব ফাঁসি কার্যকর করা হবে জানালেন আইনমন্ত্রী। জেল কোর্টের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সেই সব এই ব্যাপারে প্রযোজ্য না। যত শীঘ্র সম্ভব সেটা আমরা রায় কার্যকর করব। রিভিউ আবেদন খারিজের আদেশে এখনো সই করেননি বিচারপতিরা, করতে পারেন কাল। দেখছিলেন সময়ের প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি পারমিতাহীন এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ মিছিল। আলবদর বাহিনী গঠন করে শেরপুরে গণহত্যা চালিয়েছিলেন জামায়াত নেতা কামারুজ্জামান। সোহাগপুরে হত্যা করা হয় 144 জনকে। বনানীতে ছোট ছেলে কোকর কবর জিয়ারত করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন মা বেগম জিয়া। তৃতীয় কোন দেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে জল, স্থল ও রেলপথ ব্যবহারের সুযোগ রেখে ভারতের সাথে বাণিজ্য চুক্তি সই হচ্ছে। মন্ত্রিসভার বৈঠকে খসড়া অনুমোদন। এবং রাজধানীতে পুলিশের উপস্থিতিতে ইতালি প্রবাসী এক ব্যক্তিকে 3 তলা থেকে ফেলে হত্যার অভিযোগ। ছাদ থেকে লাফিয়ে পালাতে গিয়ে মারা গেছেন বলছে পুলিশ। মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে দেখা করতে গেছেন। সন্ধ্যা 6:30টার দিকে কামারুজ্জামানের পরিবারের সদস্যরা ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে পৌঁছান। মাইক্রোবাসে করে তার স্ত্রী, ছেলে, মেয়ে, নাতি নাতনি সহ প্রায় 12 জন সদস্য কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে আসেন। 6:15টার দিকে তারা কারাগারের ভেতরে প্রবেশ করেন। এ সময় গণমাধ্যম কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হিমশিম খেতে দেখা যায়। এর আগে কারা কর্তৃপক্ষ দুপুরে কামারুজ্জামানের পরিবারের সদস্যদের বিকেলের মধ্যে কারাগারে আসতে বলেন। এর আগে সকালে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, গণহত্যার দায় স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারবেন কামারুজ্জামান। তবে ক্ষমা চান বা না চান, রায় কবে কার্যকর হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। এদিকে কামারুজ্জামানের আইনজীবীরা তার সাথে জেল গেটে সাক্ষাতের যে অনুমতি চেয়েছিলেন তা তারা পাননি। আফজাল হোসেনের রিপোর্ট। মুক্তিযুদ্ধের সময় গণহত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আলবদর নেতা কামারুজ্জামান শেষ আইনি লড়াই হিসেবে গত 5 মার্চ আপিলের রায় পুনর্বিবেচনার আবেদন জানায়। এই আবেদনের উপর উভয় পক্ষের শুনানি শেষ হয় রোববার। সোমবার সকালে প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চ রিভিউ আবেদনটি খারিজ করে দেন। এই রায়ের ফলে কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের সাজা বহাল থাকলো। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া ছাড়া কামারুজ্জামানের আর কোনো পথ খোলা নেই। তবে এখন রায় কার্যকর করবে সরকার। তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাইবেন কিনা, প্রাণ ভিক্ষা চাইবেন কিনা, সে ব্যাপারে তাকে জানানো হবে, জেল কর্তৃপক্ষ জানাবে। উনি যদি মার্সি পিটিশন করেন, প্রাণ ভিক্ষা চান, সেক্ষেত্রে এটা রাষ্ট্রপতির এখতিয়ার, এবং রাষ্ট্রপতির কাছ থেকে যদি সেটা প্রত্যাখ্যাত হয় বা উনি যদি কোনো দরখাস্ত না করেন, সেই ক্ষেত্রে তার আত্মীয় স্বজনকে তার সাথে দেখার সুযোগ দেওয়া হবে এবং তারপরেই ঠিক করা হবে কোন দিন তার এই দ্বন্দ্ব কার্যকর করা হবে।
এদিকে উচ্চ আদালতের এমন রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং বিশিষ্টজনেরা। সোহাগপুরের গণহত্যা, এত নৃশংস গণহত্যা, সেই গণহত্যার বিচার এত বছর পরে একটা চূড়ান্ত রূপ পেল, সেটাতে আমি মনে করি যে আজকে সেটি একটি অর্জন সবার জন্য, বাংলাদেশ তো বটে এবং বিশ্বের সভ্যতার জন্য এটি একটি অর্জন। দেশবাসী আনন্দিত, আমি মনে করি মুক্তিযোদ্ধারা আনন্দিত, সবচেয়ে বেশি আনন্দিত সেই সোহাগপল্লীর বিধবারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৃতীয় মামলা হিসেবে আলবদর নেতা কামারুজ্জামানের মামলাটির সমস্ত আইনি প্রক্রিয়া সমাপ্ত ঘোষণা করা হলো। আজ থেকে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষণগণনা শুরু হবে। তবে আইন অনুযায়ী রায়টি কবে কার্যকর করা হবে তার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার শুধুমাত্র সরকারের রয়েছে। এদিকে রিভিউ আবেদন খারিজের পর কামারুজ্জামানের সাথে দেখা করার অনুমতি পায়নি তার আইনজীবীরা। আইনজীবীদের সঙ্গে পরামর্শ করা ছাড়া উনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন কি চাইবেন না, এই বিষয়টি কিভাবে সিদ্ধান্ত নেবেন, জেল কর্তৃপক্ষ আমাদেরকে তার সঙ্গে দেখা করতে দেননি। গত বছরের ৩রা নভেম্বর জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন আপিল বিভাগ, যা পূর্ণাঙ্গ আকারে প্রকাশিত হলে গত ১৯ ফেব্রুয়ারি তার মৃত্যু পরোয়ানা কারাগারে পাঠায় ট্রাইব্যুনাল ২। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জামায়াত নেতা কামারুজ্জামানের মামলার দীর্ঘ শুনানি শেষে ২০১৩ সালের ৯ মে মানবতাবিরোধী ৭টি অপরাধের মধ্যে ২টি অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। দর্শক, এবার এক নজরে দেখে নেব ৭১-এ কামারুজ্জামানের দ্বারা সংঘটিত অপরাধের আদ্যোপান্ত। ১৯৭১ সালে ইসলামী ছাত্র সংঘের বৃহত্তর ময়মনসিংহ জেলার সভাপতি ছিলেন জামায়াত নেতা কামারুজ্জামান। তার নেতৃত্বে আলবদর বাহিনী গঠন করে শেরপুর জেলার বিভিন্ন এলাকায় হত্যা, গণহত্যা, ধর্ষণ সহ মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করা হয়। কামারুজ্জামানের নেতৃত্বে ৭১-এর ২৫শে জুলাই শেরপুরের নালিতাবাড়ির সোহাগপুরে চালানো হয় গণহত্যা। ১৪৪ জনকে হত্যার পাশাপাশি ধর্ষণ করা হয় অসংখ্য মা বোনকে, যে গ্রাম বর্তমানে বিধবা পল্লী নামে এখনো পরিচিত। এখন আছে কুখ্যাত সে কামরুজ্জামান, সে এমন কোনো কাজ করে নাই যেটা দুঃখের সাথে বলতে হয় এটা মানুষ করতে পারে না, এটা অমানসিক। প্রয়াত সুরেন্দ্রমোহন সাহার একটা নয়নী বাজারে একটা তার বাসা আছে, এই বাসা তো ফলায় যায়। তারপরে তখন ওই বাসায় ও মানে দখল নেয়া, সেখানে টর্চার সেল এইটা গঠন করে। এছাড়া বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধা ও নিরস্ত্র বাঙালিকে ধরে এনে শেরপুরের মৃগী নদীর ওপর শেরি ব্রিজে গুলি করে হত্যা করা হয়। ময়মনসিংহের ডাক বাংলোকে করা হয় নির্যাতন ক্যাম্প। হত্যা করা হয় বদিউজ্জামান, আব্দুল হান্নান, দারা সহ ২০ জনকে। কামারুজ্জামান এবং তার সহযোগীরা বিভিন্ন এলাকা থেকে মানুষজনকে ধরে এনে রাজাকার আলবদরের প্রশিক্ষণ দিত। তাদেরই একজন মোহন মুন্সি। সে সময় তার দায়িত্ব ছিল টর্চার সেল পাহারা দেয়া। তার বর্ণনায় উঠে আসে কামারুজ্জামানের পৈশাচিক নির্যাতনের নানা বর্ণনা। বদর বাহিনী আর ওই যে রাজাকার গুলি করানো লাগবো, সোজা কথা। আচ্ছা, যেটি উমরা গেছে গা ওটি দে হিন্দু ডাইনে কলেমা পরে তার উপরে গুলি করছে এই কামারুজ্জামান। আলবদরের এই নেতার বিরুদ্ধে আনা ৭টি অভিযোগের মধ্যে ৫টি প্রমাণিত হলেও সোহাগপুরে গণহত্যা এবং গোলাম মোস্তফাকে হত্যার অপরাধে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল ২। বাকি ৩টি অভিযোগে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয় তাকে। গত বছরের ৩রা নভেম্বর কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ, যা পূর্ণাঙ্গ আকারে প্রকাশিত হলে ১৯ ফেব্রুয়ারি কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল ২। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় যত দ্রুত সম্ভব কার্যকর করা হবে। বিকেলে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি কথা জানান। এ সময় আইনমন্ত্রী আরও বলেন, রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষার ক্ষেত্রে জেল কোড অনুযায়ী ৭ দিনের বিধান প্রযোজ্য হবে না। ৪৩ বছর পরে হলেও বাংলাদেশের জনগণ বিচার পেয়েছে, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মাননীয় আপিল বিভাগ পরিষ্কার বলে দিয়েছেন যে জেল কোড অ্যাপ্লিকেবল হবে না। সেই ক্ষেত্রে জেল কোডের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সেই সব এই ব্যাপারে প্রযোজ্য না। যত শীঘ্র সম্ভব সেটা আমরা রায় কার্যকর করব। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের কপি এখনো কারা কর্তৃপক্ষ হাতে পায়নি বলে জানিয়েছেন সিনিয়র জেল সুপার ফরমান আলী। বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। সামান্য আদালত থেকে 5টার পরেও আমরা কাগজ পাই, অফিস আওয়ার শেষ হওয়ার পরেও কাগজ পাই, সব সময় পেয়ে আসছি। কামরুজ্জামান যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা না করেন সেক্ষেত্রে কি হবে? আগে ওনাকে জানানো হবে উনি করবেন কি করবেন না, তারপরে আপনার প্রশ্নের উত্তর।
উনি যদি না করেন তাহলে কি আজকেই একটা সম্ভাবনা থেকে যায় মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের? সেটি সময় মতো বলা যাবে, এখন কিচ্ছু বলবো না এই বিষয়ে। এবং আজকে রাতে যদি উনি না করেন বা আজকে রাতে যদি আপনারা কাগজ পেয়ে যান, তারপরে কি আপনারা আজকেই ঘটতে পারে, মানে এই সময়টা আছে কিনা আজকে? উত্তরটা আগেই দিয়েছি, কাগজ না পাওয়া পর্যন্ত, ওনাকে জিজ্ঞাসা না করা পর্যন্ত এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারছি না। এদিকে কামারুজ্জামানের রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতা এড়াতে সারা দেশে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। এর মধ্যে চট্টগ্রামে মোট 9 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শহরে 3 প্লাটুন এবং জেলার জামায়াত শিবির অধ্যুষিত সীতাকুণ্ড, সাতকানিয়া এবং লোহাগড়ায় বাকি 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সেই সাথে বিজিবির 4টি অস্থায়ী ক্যাম্পকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এর মধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড মিরের সরাই অংশে 3টি এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। এদিকে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল থাকায় সারা দেশে মঙ্গল ও বুধবার হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। দর্শক, এই মুহূর্তে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। রুমেল। পারমিতা, আমরা যেটি দেখেছিলাম যে সন্ধ্যা 6:32 কামারুজ্জামানের পরিবারের 12 জন সদস্য তার সঙ্গে দেখা করতে একটি ম্যাক্রো বাসে করে এখানে এসেছিলেন এবং 6:42 কামারুজ্জামানের পরিবারের এই সদস্যরা কারাগারের ভেতরে প্রবেশ করেছেন। তো তারা এখন পর্যন্ত কারাগারের ভেতরে রয়েছেন এবং আমরা যেটি জেনেছিলাম যে কামারুজ্জামানের পরিবারের সদস্যদের মধ্যে তার ছেলে, তার ছেলের বউ, কামারুজ্জামানের স্ত্রী, কামারুজ্জামানের মেয়ে এবং কামারুজ্জামানের নাতি, এই 12 জন পরিবারের সদস্য তারা তার সঙ্গে দেখা করতে ভিতরে গেছেন। আর এর আগে আপনাকে জানিয়ে রাখি যে দুপুরবেলা আমাদেরকে যেটি জানানো হয়েছিল যে জেল কর্তৃপক্ষের পক্ষ থেকে যে কামারুজ্জামানের পরিবারের সদস্যদেরকে বিকাল 5টা থেকে 6টার মধ্যে এখানে আসার জন্য 5টার সময় তাদেরকে কারা ফটকে উপস্থিত থাকার কথা বলা হয়েছিল এবং ওই সময় থেকে 6টা পর্যন্ত তারা কামারুজ্জামানের সঙ্গে কথা বলতে পারবেন এমনটা তাদেরকে জানানো হয়েছিল। কিন্তু তারা কিন্তু নির্ধারিত সময়ের আরো বেশ পরে এখানে এসেছেন এবং আমি আপনাকে যেটি জানিয়েছি যে 6:30টার দিকে তারা এখানে আসার পরে 6:42 তারা ভিতরে গেছেন। তো আমরা যেটি ধারণা করছি যে এর আগে যেরকম তাদেরকে 1 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, হয়তো সেই 1 ঘন্টা সময় তারা কামারুজ্জামানের সঙ্গে কথা বলবেন। তো সেই সময়টি শেষ হতে আরো কিছু সময় বাকি রয়েছে। আর এছাড়া এই কামারুজ্জামানের আজকে সকালবেলা যখন কামারুজ্জামানের যে রিভিউ আবেদনটি ছিল সেটি যখন খারিজ হয়ে যায় এবং তার যখন মৃত্যুদণ্ড বহাল থাকে, তো তারপর থেকেই কিন্তু আমরা দেখেছিলাম যে এই যে ঢাকা কেন্দ্রীয় কারাগার এর বাইরে এবং চারপাশে কিন্তু নিরাপত্তা অত্যন্ত জোরদার করা হয়েছিল এবং সন্ধ্যার পরে আমরা আরো যেটি দেখেছি যে নিরাপত্তা কিন্তু আরো বাড়ানো হয়েছে। এখানে পুলিশ এবং র্যাবের পাশাপাশি সাদা পোশাকেও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন এখানে মোতায়েন রয়েছেন এবং এখানে দুপুরের পর থেকে নিরাপত্তা যতই জোরদার করা হয়েছে কিন্তু এই কারা ফটকের সামনের যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু যান চলাচল স্বাভাবিক ছিল। কিন্তু সন্ধ্যার পরে আমরা যেটি দেখেছি ঠিক এই মুহূর্তে কিন্তু যানবাহন চলাচল এই এলাকাতে বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে শুধুমাত্র গণমাধ্যম কর্মী এবং যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন তারা ছাড়া আর কাউকে কিন্তু এখানে দেখা যাচ্ছে না। আর এছাড়া যে আদেশটি এসেছে বিকেল 5:15টার দিকে, যে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে তখন পর্যন্ত তার কাছে যে আদেশের কপি সেটি এসে পৌঁছয়নি, তবে তিনি আমাদেরকে একটি কথা জানিয়েছিলেন যে সেটি কিন্তু যে কোনো মুহূর্তে তার কাছে আসতে পারে, এমন একটি কথা তিনি তখন বলেছিলেন। তখন আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে বিকেল 5টার পরে যেহেতু অফিস আওয়ার শেষ হয়ে যায় তাহলে কি 5টার পরে আসার কোনো সম্ভাবনা আছে কিনা। তো তিনি বলেছিলেন যে এইটি আসলে অফিস আওয়ারের সঙ্গে কোনো সম্পর্কিত বিষয় নয়, এটি যে কোনো মুহূর্তেই তার কাছে এসে পৌঁছতে পারে। তো এই ছিল জেল গেটের সর্বশেষ অবস্থা আমার কাছে। পারমিতা। দর্শক, ফাঁসির দণ্ডপ্রাপ্ত কামারুজ্জামানের স্বজনেরা তার সঙ্গে দেখা করতে গেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে। কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে আমাদেরকে জানাচ্ছিলেন খান মোহাম্মদ রুমেল। দেখছেন সন্ধ্যার সময়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন। সন্ধ্যা 6টায় বেগম জিয়া বনানী কবরস্থানে যান। সেখানে তিনি তার ছেলের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। এ সময় তার সাথে দলীয় নেতাকর্মীরা ছাড়াও স্বজনরা উপস্থিত ছিলেন। গত 24 জানুয়ারি বাংলাদেশ সময় দুপুর 12:30টার দিকে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কোকো। এরপর 27 জানুয়ারি তার লাশ বাংলাদেশে নিয়ে আসা হয়। সামরিক কবরস্থানে অনুমতি না মেলায় আরাফাত রহমান কোকোর মরদেহ দাফন করা হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বনানী কবরস্থানে। ভাই আমরা কি দাঁড়াইছি আপনাকে সামনে
সন্ধ্যার সময় আরো থাকছে। কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড বগুড়ার 12 উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনো খোলা আকাশের নিচে। নেই খাবার পানীয়, স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ। তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে উভয় দেশের জল, স্থল এবং রেলপথ ব্যবহারের সুযোগ রেখে বাণিজ্য চুক্তি সই হচ্ছে ভারতের সাথে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই চুক্তির খসড়ার অনুমোদন দেওয়া হয়। বৈঠকের পর কয়েকটি জেলার প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় দেশের আইন শৃঙ্খলা রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেন তিনি। দক্ষিণাঞ্চলীয় জেলা পটুয়াখালী ও বরিশাল এবং হাওড় বেষ্টিত নেত্রকোনা, এই 3 জেলার শীর্ষ কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার উন্নয়ন কর্মকাণ্ড এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনলাইনে এ সময় সংযুক্ত ছিল ঢাকা ও বরিশাল বিভাগের সব জেলা। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ বিভিন্ন খাতের উন্নয়নে বেশ কিছু পরামর্শ দিয়ে এ সময় প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নকে গতিশীল করতে প্রয়োজন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। আমাদের দুর্ভাগ্য যে জ্বালাও পোড়াও নানা ধরনের সন্ত্রাসী জঙ্গি কাজ করে কয়েকটি দল যেভাবে মানুষের ক্ষতি করেছে, এটা অত্যন্ত দুঃখজনক। কাজে এই ধরনের ঘটনা যেন কেউ ঘটাতে না পারে এবং জঙ্গিবাদী কোনো কর্মকাণ্ড যেন বাংলাদেশে না হয়, অবশ্যই সেই ব্যাপারে আপনারা যথাযথভাবে পদক্ষেপ নেবেন। প্রত্যেক উপজেলা আমাদের ফায়ার সার্ভিস স্টেশন করার কথা। প্রত্যেকটা জেলা হাসপাতালে পর্যায়ক্রমিকভাবে আমরা বার্ন ইউনিট করে দেব। এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক, যেখানে অনুমোদন দেওয়া হয় ভারত বাংলাদেশের মধ্যে সংশোধিত বাণিজ্য চুক্তির খসড়ার। এই চুক্তির মেয়াদ হবে 5 বছর। মেয়াদ শেষে 2 দেশের আপত্তি না থাকলে আপনা আপনি এই চুক্তির মেয়াদ বেড়ে যাবে। এই চুক্তি যখন কার্যকর হবে তখন বাংলাদেশ যদি ভুটানের সঙ্গে বাণিজ্য করতে চায় বা নেপালের সঙ্গে বাণিজ্য করতে চায়, তাহলে ভারতের ওয়াটারওয়েজ, রোডওয়েজ এবং রেলওয়েজ ব্যবহার করতে পারবে। আগে ছিল চুক্তির মেয়াদ 3 বছর, এখন থেকে এটা হবে চুক্তির মেয়াদ 5 বছর হবে এবং অটো রিনিউয়াল। তবে যদি কোনো পক্ষ রিনিউয়াল করতে না চায়, তাহলে এটা নোটিশ দিয়ে রিনিউয়াল নাও করতে পারবে। এছাড়া দ্য পোর্টস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2015-র খসড়ার নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা, যেখানে 1908 সালের বন্দর আইনে যোগ করা হয়েছে নতুন ধারা। মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, নৌবন্দর সচল রাখার জন্য নতুন কোনো স্থাপনা নির্মাণ করা হলে তার লিগ্যাল প্রোটেকশন দেবে নতুন এই ধারাটি। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে গণ অবস্থান কর্মসূচি পালন করছে গণজাগরণ মঞ্চ। বিকেল 4টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে গণজাগরণের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এ সময় অভিযুক্ত জামায়াত নেতার ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে বিকেল 5টার দিকে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি শাহবাগ টিএসসি হয়ে আবারও শাহবাগে এসে শেষ হয়। এ সময় জামায়াত নেতা কামারুজ্জামানের রায় কার্যকর না হওয়া পর্যন্ত শাহবাগে গণ অবস্থান করবে বলে ঘোষণা দেয় গণজাগরণ মঞ্চ। রাজধানীর ভাসানটেকে পুলিশের উপস্থিতিতে আনোয়ার দেওয়ান নামে ইতালি প্রবাসীকে 4 তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের স্ত্রী নীলা দেওয়ানের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকেরা পুলিশের সহায়তায় আনোয়ারকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তবে পুলিশের দাবি, ছাদ থেকে লাফ দিয়ে পালাতে গিয়ে আহত হয়ে মারা গেছেন আনোয়ার। প্রবাসী স্বামী আনোয়ার দেওয়ানের সঙ্গে শিগগিরই 16 মাসের সন্তানকে নিয়ে ইতালি যাওয়ার স্বপ্ন বুনছিলেন স্ত্রী নীলা দেওয়ান। এক সকালের ঘটনা পাল্টে দিয়েছে সব। নীলার অভিযোগ, সম্পদ হাতিয়ে নিতে কিছু আত্মীয় পুলিশের উপস্থিতিতে আনোয়ারকে 4 তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করেছে। মাত্র বাবা ডাকছিস রে, বাবা বাবা করে ষড়যন্ত্র, পুরাটা ষড়যন্ত্র। আমার স্বামীর মাইরা ফেলাইছে ওরা সবাই। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ফজরের নামাজের সময় স্থানীয় মসজিদের নামকরণ নিয়ে আনোয়ারের সাথে তার চাচাতো চাচা ইব্রাহিম দেওয়ানের হাতাহাতি হয়। আনোয়ারকে শায়েস্তা করতে ইব্রাহিম দেওয়ানের শতাধিক লোক পুলিশ নিয়ে হাজির হয় আনোয়ারের বাসায়। পুলিশ উপরে যাওয়ার ঘণ্টাখানেক পর 4 তলা থেকে আনোয়ারকে নিচে পড়তে দেখেন তারা। দপ করে শব্দ হয়েছে, পরে আমরা চিল্লানো দিছি, পরে ধ্যান পড়ে গেছে। যারা ধাক্কা দিছে
যারা ধাক্কা দিচ্ছে এইভাবে হাত দেখা গেছে। আনোয়ারের ফুফাতো বোন জানান, আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার সময় পেছন থেকে ধাক্কা খাওয়ার কথা বলেছেন আনোয়ার। আপনার কোনো ভয় নাই, আমরা নিরাপত্তা ভাবে নিয়ে যাবো। আল্লাহ কইতেছে কি তখনই আমার পিছ দিয়ে ধাক্কা দিছে, ওই জ্বালানোর ওই সাইডে নিয়ে আমার ধাক্কা দিয়ে ফেলেছে, আমি তার পিছন দেখি নাই কেটা। এই কথাটা কইয়া পরে যে একটু পরে মারা গেল। তবে ভাসানটেক থানার ওসি এবং জেএসআই এর নেতৃত্বে পুলিশ আনোয়ারের বাসায় গিয়েছিল, তিনি বলছেন অন্য কথা। আমার অফিসাররা ওখানে অবস্থান করাকালেই সে বলতেছে যে প্রসাব করতে যাবে, সে প্রসাব করার কথা বলে সে বের হয়ে ছাদের উপরে উঠছে, এর মধ্যেই শুনে যে নিচে লাফ দিছে। পরিস্থিতি টেকেল করার জন্য আমি নিচে আসছি, নিচে আসার পরে আমি এই ঘটনা শুনলাম যে এরকম পড়ে গেছে। এখন কিভাবে পড়ছে ভাই এটা আমি সঠিক বলতে পারবো না। ওই টাইনা নিয়ে ওরা যাইতেছে ওর মধ্যে, আর পুলিশ বলতেছে আপনার হাজবেন্ডকে আমি নিচে ইয়ার মধ্যে মাইকের মধ্যে উঠাই দিব, ওরে বাসায় আমি আমার থানার মধ্যে নিয়ে যাবো, হেফাজতে নিব, এটা বলছে রাজল ভাই বলছে। এটা আনোয়ার দেওয়ানের মৃত্যু নিয়ে যে রহস্য তৈরি হয়েছে তা উন্মোচন করতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে এলাকাবাসী। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর খিলগাঁওয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুজন মারা গেছেন। মৃত দুজনের মধ্যে একজন বাড়ির মালিক ও অপরজন ভাড়াটিয়া বলে নিশ্চিত করেছে প্রতিবেশী ও স্বজনেরা। সকালে খিলগাঁওয়ের তারাবাগ গলিতে এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনেরা জানায়, টিনশেড ঘরের সামনে কাপড় শুকানোর তার বিদ্যুতায়িত হয়েছিল। সকালে কাপড় শুকাতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হন বাড়ির বাসিন্দা নাসিমা। তার আত্মচিৎকারে বাঁচাতে এগিয়ে আসেন বাড়ির মালিক আনোয়ার হোসেন। পরে তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়লে তাকে বাঁচাতে ছুটে আসে রাজ্জাক নামে বাড়ির আরেক বাসিন্দা। পরে আনোয়ার ও রাজ্জাককে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। নিহত রাজ্জাকের গ্রামের বাড়ি গাইবান্ধায়। ভাড়াটা দেখতে পাই, পরে চিল্লাইতেছে যে আগুন লাগছে কারেন্টে আগুন লাগছে, আপনারা মেন সুইচ অফ করেন। পরে এটা শোনার পরে ঘুমে থেকে লাভ দিয়ে উঠে গেছে মেন সুইচটা অফ করার জন্য। তো দেখে হেডে না, যেটা অফ করতে গেছে হেডে না, পরে দেখে বাইরে থম্ব থেকে কারেন্ট ওই যে এর মধ্যে রাত 3 হয়ে গেছে রশির মধ্যে কাপড় উদ্যানে তারে ধরে লেছে। ধরে নেওয়ার পরে ওই ঘরে রাজ্জাক যে ছেলেটা মারা গেছে, ওই ছেলেটারে ওই ঘর থেকে লাভ দেওয়ার সাথে সাথে এই গুণাটা পেঁচাইয়া মানে গলায় পড়ে গেছে। এই গুণাটা তো কারেনি পুরো, এই পড়ে যাওয়ার লাগলো এবার। তারপরে বাড়ি আবার দৌড়ে যাই এই জায়গায় পড়ে এই তারটা পেঁচাই গেছে। কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বগুড়ার 12 উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনো খোলা আকাশের নিচে। খাবার ও পানির অভাবে মানবেতর জীবনযাপন করছেন তারা। স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও। এদিকে নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। বগুড়া থেকে রবিউল ইসলামের ছবি ও মাজিদুর রহমানের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রচণ্ড কালবৈশাখী ঝড়ের দুদিন পরেও বিপর্যস্ত অবস্থায় রয়েছে বগুড়ার বিভিন্ন প্রান্ত। ঝড়ে ভেঙে পড়েছে বাড়িঘর, বিদ্যুতের খুঁটি, ক্ষতিগ্রস্ত হয়েছে গাছপালা, ফসলি জমি। বিপর্যস্ত পরিবারের অনেকে এখনো খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। নেই খাবার, রয়েছে বিশুদ্ধ পানির সংকটও। ঘরতে এক মুঠ অন্ন নেই, কি যে কি করি, ছেলে বাড়ি ঘর দুয়ার গাছপালা মুঠ ভাঙ্গে উড়ে নিয়ে গেছে। স্বামী নাই, ছেলে মেয়ে কেউ নাই, তাই আমি এখন থাকারও থান নাই। আমাদের ঘরের চাল ছিটাছিটি করে কোথায় কোন জায়গায় লেগে ফেলাই দিছে খুঁজে পাওয়া যায়নি। একটা ঘর নেওয়া যায়নি, একটা ঘর নেওয়া গেছে, বারান্দাটা ছিল, বারান্দাটা মাটি দিয়ে শুয়ে পড়ে গেছে। এদিকে গ্রামের পাশাপাশি ঝড়ের তাণ্ডবে এখনো লন্ডভন্ড হয়ে আছে জেলা শহরও। রাস্তার বিলবোর্ড ভেঙে পড়ে কিংবা বিদ্যুতের ট্রান্সফরমার বিকল হয়ে শহরবাসীর দুর্ভোগ চরমে। কারেন্ট নাই, আমাদের লেখাপড়ার খুব ক্ষতি হচ্ছে। কারেন্ট একবারই নাই, মানে একদম বিচ্ছিন্ন। আমার ঝড় এসে আমার ঘর বাড়ি সবকিছু একবারে ভাঙে তছনছ হয়ে গেছে। অন্যদিকে শহরের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ করা গেলেও উপজেলাগুলোতে বিদ্যুৎ পৌঁছাতে আরো 2-1 দিন সময় লাগবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। 70% এলাকা বিদ্যুৎ সরবরাহ কাল রাতের মধ্যে চালু করছি। বাকি এলাকার বিদ্যুৎ সরবরাহ আমরা আশা করি আজকের মধ্যে মোটামুটি সম্পন্ন করতে পারবো। পিডিবির যে এলাকাগুলো সেই এলাকাগুলো। পল্লী বিদ্যুতেরটা ওদের কথা আমি বলতে পারবো না। এদিকে নিহত প্রতিটি পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে 20,000 করে টাকা দেওয়া হয়েছে। 10টি উপজেলায় 50 মেট্রিক টন খয়রাতি চাল বিতরণের নিমিত্ত বরাদ্দ প্রদান করা হয়েছে এবং নিড অ্যাসেসমেন্টের ভিত্তিতে আরও বরাদ্দ প্রদান করা হবে। জেলা প্রশাসনের তথ্য মতে ঝড়ে মোট ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা 91,894টি ও বাড়িঘর ভেঙে গেছে 98,968টি। ক্ষতিগ্রস্ত হয়েছে 4,000 হেক্টর জমির ফসল। সময় সংবাদ, বগুড়া।
ইয়েমেনের এডেনে হাউথি বিদ্রোহী ও প্রেসিডেন্ট হাদি সমর্থকদের মধ্যে লড়াই অব্যাহত থাকায় ত্রাণ সহায়তা হুমকির মধ্যে পড়েছে। এর আগে আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেড ক্রসকে ইয়েমেনে প্রবেশের অনুমতি দেয় সৌদি আরব। রেড ক্রস জানিয়েছে, সৌদির অনুমতি পাওয়ার পর ত্রাণ দেওয়ার পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দলকে পাঠানোর কথা ছিল যুদ্ধবিধ্বস্ত এডেনে। অচিরেই রাজধানী সানায় 2টি ত্রাণ সরবরাহকারী বিমান পাঠানো হবে বলেও জানায় তারা। তবে লড়াইয়ের তীব্রতা বাড়তে থাকায় তা কঠিন হয়ে পড়েছে। রোববার হাউথি বিদ্রোহী ও প্রেসিডেন্ট হাদি সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 47 জন নিহত হয়েছেন। বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ফলে দুর্বিষহ দিন পার করছে সাধারণ মানুষ। সৌদি জোটের অব্যাহত হামলার মধ্যেই এডেনের আরও বেশ কিছু অঞ্চল নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করে তারা। এদিকে ভারত নতুন করে 225 জন নাগরিককে সংঘাতপূর্ণ ইয়েমেন থেকে দেশে ফিরিয়ে এনেছে। বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে আম্পায়ারদের বাজে সিদ্ধান্তে বিসিবির আনুষ্ঠানিক অভিযোগের প্রেক্ষিতে সন্তোষজনক জবাব দিয়েছে আইসিসি। এমনটাই মন্তব্য করেছেন বিসিবির সহসভাপতি মাহবুব আনাম। এছাড়া শ্রীনিবাসন ও মুস্তফা কামালের সাম্প্রতিক আলোচিত বিতর্ক জুনে ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফরে কোনো প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেন তিনি। আমি বলেছি সুসমতা পেয়েছি আমরা, সুতরাং আমি মনে করি যে এটার ব্যাপারে আর অবভিয়াসলি সার্বিকভাবে ওই ম্যাচের ব্যাপারে আমাদের যে অবজারভেশনগুলো ছিল আমরা সঠিকভাবেই আইসিসির যে ডিপার্টমেন্টকে এটা নিয়ে জানানো দরকার সেটা অবশ্যই আমার মনে হয় বোর্ডের একান্ত ব্যাপার, সেটা পাবলিক ইনফরমেশন নয়। ব্যক্তিবিশেষের যে সমস্যাটা আমি মনে করি তার কোনো প্রভাব আমাদের সাথে বিসিসিআই এর সাথে কোনো কিছু হবে না। বিসিসিআই এর যারা শীর্ষ পর্যায়ে কর্মকর্তা তারা ওয়ার্ল্ড কাপের সময় ছিলেন, তারা আমাদের সাথে কথা বলেছেন, এটা উঠে আসেনি যে তারা আমাদের ট্যুরে আসবেন না। সন্ধ্যার সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজের পর কারাগারে স্বজনদের সাক্ষাৎ। আদেশে এখনো সই করেননি বিচারপতিরা, করতে পারেন কাল। যত দ্রুত সম্ভব কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হবে, এক্ষেত্রে জেল কোড মানার সুযোগ নেই, জানালেন আইনমন্ত্রী। জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ মিছিল। বনানীতে ছোট ছেলে কোকোর কবর জিয়ারত করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন মা খালেদা জিয়া। তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে জল, স্থল ও রেলপথ ব্যবহারের সুযোগ রেখে ভারতের সাথে বাণিজ্য চুক্তি সই হচ্ছে। মন্ত্রিসভার বৈঠকে খসড়া অনুমোদন। এবং রাজধানীতে পুলিশের উপস্থিতিতে ইতালি প্রবাসী এক ব্যক্তিকে 3 তলা থেকে ফেলে হত্যার অভিযোগ। ছাদ থেকে লাফিয়ে পালাতে গিয়ে মারা গেছেন বলছে পুলিশ। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়ের।